ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দায় চীন রাশিয়া, পাল্টা পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। জুলাই গণহত্যার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেমিনারে প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রিত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। এবং জুনের 21 দিনেই দেশে 24,500 কোটি টাকার রেমিটেন্স। রিজার্ভে স্বস্তি, উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থবছরের বাজেট অনুমোদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনায় অপারেশন মিডনাইট হ্যামার নামে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া সহ আরব রাষ্ট্রগুলো। এর জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন মিডনাইট হ্যামার নামে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরুর 18 ঘণ্টা পর লক্ষ্যবস্তুতে আঘাত হানে B-2 বোমারু বিমান। এতে নতুন মোড় নিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এর জেরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তেহরানের সবচেয়ে বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে মার্কিন হামলার পর ইসরায়েলে প্রথমবারের মতো অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। অন্যদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে মস্কো। এছাড়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও ওমান। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে আপাতত মহাযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। তবে তেল আবিব যদি পরমাণু বোমা হামলা চালায় তবে পরিস্থিতি অন্যরকম হতে পারে। এর মধ্যেই যেটি ইঙ্গিতপূর্ণ হয়ে উঠেছে তা হলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বৃহৎ শক্তিগুলো এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা কোন পথে এগোচ্ছে জানব কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব নেতৃত্ব। আমেরিকা সহ পশ্চিমারা সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, আবার চীন, রাশিয়া, পাকিস্তান সহ আরেকটি পক্ষ দাঁড়িয়েছে ইরানের পাশে। বর্তমান বাস্তবতায় এখনই বিশ্বযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। তবে সংঘাতের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই না, কারণ চীনও আসবে না, এখানে রাশিয়াও আসবে না। আমরা সবাই চাইবো যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায়, এবং হয়তো হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু বাড়বে, এবং বাড়বে যত ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই বেশি হবে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা একেবারেই প্রকাশ্য। মার্কিন সেনাদের ইরানে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তখন চীন, রাশিয়া কিন্তু এর পাল্টা জবাব দেওয়ার জন্য তারাও মোটামুটি ভাবে প্রস্তুত রয়েছে। অতএব ট্রাম্পের সাথে এখন যে ট্যারিফকে কেন্দ্র করেই যে যুদ্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ, সেই যুদ্ধ এটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা বেশ উদ্বিগ্ন, কারণ পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল যদি পারমাণবিক হামলা করে তবে বিশ্ব এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হবে বলে মনে করেন এই বিশ্লেষক। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয় তাহলে আমি যে আশঙ্কা করছি কিয়ামত সেটা শুরু হয়ে যাবে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না হয় তারপরেও একটা কিয়ামত, মাঝারি কিয়ামত হতে পারে,
যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি চীন, রাশিয়া তারা ইরানের পক্ষ নেয় এবং যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়েছে, G7 এর রাষ্ট্রগুলোও যদি আরেক পক্ষ নেয় তাহলে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যেত। উত্তেজনা নিরসনে OIC কিংবা জাতিসংঘের জরুরি বৈঠক হলেও হামলা পাল্টা হামলায় অনড় দুদেশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। জুলাই গণহত্যার বিচারের জন্য জাতীয় ঐক্যবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। সুরায়া মুন্নির রিপোর্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বাধীনতার 54 বছরে অসম্পূর্ণ সংস্কার সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। বলেন, এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। We want to redress the past anarchies, maladministration, despotism, and authoritarianism, and to set the country on a path of good governance and rule of law. Such movements are not engineered. They are the product of organic, popular urge. মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। It is a promising development that the Commission's findings and Chief Justice's proposals converge on many key points, reflecting a shared commitment to their common objectives. The proposed reform cover a broad spectrum. Some focus on infrastructural upgradation and digital empowerment of courts and their staff. Others aim at enhanced judicial efficiency more generally. অতীতের সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগও করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার দেশের বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। Necessitating reforms so that the judiciary can reclaim its independence. সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার KM নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামিদের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার দায়িত্বকালে 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সে নির্বাচনের নাম হয় নিশিরাতের ভোট। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে একমত হয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক নেতারা একথা জানান। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দিতে হবে। রেজা খানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 5ম দিনের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম দফার আলোচনায় অমীমাংসিত বিষয়গুলো বিশেষ করে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এধাপে আলোচনা হয়। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত দেখছি। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সময়কাল নিয়ে বেশিরভাগ দলই ঐকমত্যে পৌঁছেছে। হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে
প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন। সীমানা নির্ধারণ সহ কমিশন সভায় আলোচিত অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন দিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। দেশের 54 বছরের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনতে এ ধরনের আলোচনা এটিই প্রথম। এ নিয়ে সন্তুষ্টি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন, এটা একটা বিষয়। এই রিলেটেড বিষয়গুলোকে প্যাকেজের আওতায় এনে একসঙ্গে সমাধানের পর্যায়ে আসা যায় কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ, শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। সংলাপে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিভার কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলি সক্রিয় হয়েছে, তাদের মধ্যে থেকে এক ধরনের প্রতিক্রিয়া সামনে আসবে। সেজন্য আপনি গোয়েন্দা সংস্থাগুলি সবসময় নজরদারিতে ছাত্রদলকে, ছাত্র শিবিরের মতো সংগঠনগুলিকে চরম নিপীড়নের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়েছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, 3টা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। সংস্কার ও জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, অবৈধভাবে করা বিগত 3টি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয়, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিবন্ধনের জন্য শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবেদন জমা দিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নিবন্ধন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3/4 আসনে এনসিপি বিজয়ী হবে বলে আশা জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। পিকআপ ভর্তি কর্মী সমর্থক নিয়ে নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ জমা দিতে নির্বাচন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে নিবন্ধনের আবেদন জমা দিতে আসেন দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন শীর্ষ নেতা। শেষ দিনে আবেদনপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করেন তারা। অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 3/4 ভোট পাবে বলে আশা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন
এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। এর আগে রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাকিব হুদা আউয়াল কমিশনের বিচার চেয়ে অভিযোগপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। এতে বলা হয়, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3টি কমিশন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস ও সংবিধান লঙ্ঘন করেছেন। তৎকালীন সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই পরিকল্পনাটা করা হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাপান। সকালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিন ইচি। এ সময় বিগত ফ্যাসিস্ট শাসনামলে জামায়াত নেতাকর্মীদের উপর চালানো জুলুম, নির্যাতন, শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ও আয়নাঘাট সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বৈঠকে আমদানি রপ্তানি বাড়ানো সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডারের সাথে মত বিনিময় করেছেন। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মাননীয় অ্যাম্বাসেডার এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন। চলতি জুন মাসের প্রথম 21 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 199 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 24,464 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। চলতি মাসের বাকি দিনগুলোতে এ গতি অব্যাহত থাকলে জুন মাস শেষে রেমিটেন্স 280 কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এ ধারাবাহিকতা এসেছে। ঋণের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট এবারের বাজেট বাস্তবায়নে বড় বাধা। এ বাজেটের পরিচালন ব্যয় 5,60,000 কোটি টাকা ধরা হয়েছে, আর ঘাটতি 3.62%। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আকার 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই প্রস্তাবিত বাজেট পাশ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর এডিপি 2,30,000 কোটি টাকা এবং সহায়তা মিলবে 2.3 বিলিয়ন ডলার, আর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%। বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় 7,90,000 কোটি টাকা, তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। অর্থ উপদেষ্টা জানান, দেশে বিদেশি সহায়তা আসছে, যা আগামীতেও আরো বাড়বে। সব মিলিয়ে বাজেট বাস্তবায়ন সহজ হবে। আমাদের যেটা করছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। এখন মিডিল, এখনো তো 9-এর মধ্যে আছে। তবে বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15%, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। ঘোষিত 30%-এর সঙ্গে অতিরিক্ত 10% আয়কর দিলে সে আয়ের বৈধতা মিলবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিং এ। আমরা বলছি 10% হলেও চলবে। হার্টের রিং পরানো ও চোখের লেন্সে ধার্য করা 5% ভ্যাট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 5 জন ও নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার 5.80%। করোনায় চলতি বছরে 16 জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে 433 জন। এর আগে শনিবার 4 জনের দেহে করোনা শনাক্ত হয় ও মারা যায় 2 জন। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনর্বিবেচনা সহ সনদ প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বেলা 11টার দিকে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন চাকরি প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নামেন হাজারো চাকরি প্রত্যাশী। যেখানে সড়ক অবরোধ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আপনারা 5 মিনিটের মধ্যে এই জায়গাটায় সরে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সড়ক থেকে চলে যেতে বললেও বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে 7 জনকে গ্রেফতার করা হয়। আন্দোলনকারীরা বলছেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,688 জন প্রার্থীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবার অংশ নেয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি তাদের। আমাদের যাদের কাগজপত্রে কোনো ভুল নাই, আমাদের সবাইকে সুপারিশ করে এনটিআরসি সনদ দিতে হবে। আমাদের সনদ দিতে হবে, যেখানে আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা শুধু সনদ চাইছি, আমরা যৌক্তিক দাবি আমরা পাস করেছি। একটাই দাবি, সেটা হলো সনদ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। তার আগে হাবিব সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় গ্রেপ্তার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময় দিতে হবে। এই আইনের ব্যত্যয় হবে না। সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে একথা বলেন তিনি। এ সময় দেশের সমুদ্র সীমা সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিতে নৌবাহিনী ভূমিকার প্রশংসাও করেন তিনি। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। নূতন নূতন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়েছে। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজের মাধ্যমে দূর করতে হবে। এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন।
আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষা নির্বাচন। আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক, সেটা মোছার নির্বাচন। চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি এখনও কাটেনি। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 160 এবং জুনের 20 তারিখ পর্যন্ত তা কমে এসেছে 81-তে। তবে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 320 জন, যাদের মধ্যে মে মাসে আক্রান্ত হয়েছিলেন 160 জন, আর জুনের 20 তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 81 জন। ইতিমধ্যে চলতি মাসে একজন মারা গেছেন। তবে গেল মাসের তুলনায় চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমেছে। আজকে 3 দিন আসছে ডেঙ্গু জ্বর নিয়ে এসেছি। ধরতে আস্তে আস্তে পায়খানা, কাতল পায়খানা, তারপর গায়ে সরাসরি ব্যথা শুরু হচ্ছে আমার। আমি এখানে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আজকে 3 দিন মোটামুটি এখন সুস্থ। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানান এ কর্মকর্তা। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 13, 14, 16 এবং এই 3টা ওয়ার্ডে আমার 9 জন রোগী ভর্তি আছে এবং রোগীগুলো সবাই সুস্থ আছে, তেমন কোনো কমপ্লিকেশন কিছু নাই। নগর এলাকায় ডেঙ্গু সক্রিয় থাকলেও বিডিআই ড্রাগ স্প্রে করায় আগের তুলনায় ডেঙ্গু সংক্রমণ কম হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। আমাদের সহায়তায় যে নতুন একটা ড্রাগ বিডিআই বলে, এই ড্রাগটা বিভিন্ন জায়গায় স্প্রে করা হচ্ছে। স্প্রে করাতে আমার মনে হচ্ছে এই ড্রাগটা কার্যকরী, ভালো কাজ করছে এবং আমরা আগের তুলনায় বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণ রয়েছে। আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কর্নার আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার আছে। জমে থাকা সামান্য বৃষ্টির পানি হতে পারে ডেঙ্গুর উৎস, তাই ডেঙ্গু ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে বাংলাদেশ দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রত্যাবর্তন হতে পারে 3 জনের, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। টেস্ট সিরিজ শেষ হলেই জুলাই মাসে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে এবং এরপর টি-20 সিরিজ। সাদা বলের সিরিজে প্রত্যাবর্তন হতে পারে 3 পেসারের, যার মধ্য দিয়ে লঙ্কানদের বিপক্ষে আক্রমণে গতি আসতে পারে বাংলাদেশ দলে। গোড়ালিতে চোট পাওয়ায় টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন আহমেদের। আঙ্গুলের চোট পেয়ে ভুগেছেন মুস্তাফিজুর রহমান, আর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন শরীফুল ইসলাম। তবে এই 3 জনই এখন যথেষ্ট সুস্থ। লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের মাটিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। তবে শ্রীলঙ্কা সফরের জন্য তাদের চূড়ান্ত পত্র এখনও দেয়া হয়নি। 2টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আগামী 2, 5 ও 8 জুলাইতে হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। প্রথম 2টি হবে কলম্বোতে আর শেষটি হবে পাল্লেকেলেতে। এরপর 10, 13 ও 16 জুলাই হবে টি-20 সিরিজের ম্যাচ। প্রথমটি পাল্লেকেলেতে, পরেরটি দাম্বুলা এবং শেষ ম্যাচ হবে কলম্বোতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দায় চীন রাশিয়া, পাল্টা পদক্ষেপ, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। জুলাই গণহত্যার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেমিনারে প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রিত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। এবং জুনের 21 দিনেই দেশে 24,500 কোটি টাকার রেমিটেন্স। রিজার্ভে স্বস্তি, উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থবছরের বাজেট অনুমোদন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।